তবে আর বলছি কি, তোর বাবা এমনটা করতে পারে না, কিন্তু এমনটাই করেছে। তোর বিয়েটা ওই ভ্যাবলার সাথেই ঠিক করে ফেলেছে রে। আর ভ্যাবলার মাকে নিচে গিয়ে পাকা কথা দিয়ে এসেছে, আগামী শুক্রবার তোর আর ভ্যাবলার বিয়ে। ওই দিনই নাকি ক্যাবলা আর ময়নারও বিয়ে হতে চলেছে। ওই দুটো হারামজাদা একই দিনে একসাথে বিয়ে করতে যাচ্ছে তোদের দুজনকে। মীরা এই বলে তাড়াতাড়ি রাস্তা পার হতে যাবে, অমনি ভ্যাবলার ভ্যান গাড়িটির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর সাথে সাথে কি ওই রাজপুত্রের এত দেমাগ? সে আমার বলা দাম ধরে কিছুতে আমার কাছে সুতো বিক্রি করলো না, আর কারোর কাছে জুত করতে। রেশমি সুতাগুলো এখনো জাহাজে আটকা পড়ে আছে। রেশম সুতোগুলো এখনো কোনো সর্দারের কাছে তিনি বিক্রি করতে পারেননি। রাজপুত্র এখনো। মীরা একটা কাপড়ে মুখ ঢেকে বাড়ি থেকে পালাচ্ছিল। না বাবা, এছাড়া তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এই মোক্ষম সুযোগ, বাবা বাড়িতে নেই। এই সুযোগে আমাকে বাড়ি থেকে পালাতেই হবে। ওই বাবলাকে বিয়ে করার থেকে সারা জীবন সন্ন্যাসিনী হয়ে থাকা ঢের ভালো। আমি তো বেঁচে থাকতে বাবলাকে কিছুতেই বিয়ে করব না। বিয়ে 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 আমার আর মীরার বিয়ে। এই সেরেছে, এই ভাবলা পাগলাটা তো আবার আমাদের বিয়ে নিয়ে পুরো গাছত লোকজনকে জানান দিচ্ছে। না না বাবু, এই গ্রামে আমি আর থাকবো না। এরপর থেকে যে কেউ যেখানে সেখানে দেখতে পেলে আমায় ঠিক ধরে এনে ভাবলার সাথে বিয়ে দিয়ে দেবে। আমি আজ এক্ষুনি গাছের অনেক দূরে পালিয়ে যাব। মীরা এই বলে তাড়াতাড়ি রাস্তা পার হতে যাবে, অমনি ভ্যাবলার ভ্যান গাড়িটির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর সাথে সাথে ভ্যাবলাও পড়ে যায়। এই 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 কে কে রে এমন হুমড়ি খেয়ে আমার গাড়ির সামনে এসে পড়লো? এই মেয়ে ছেলে মানুষ, আপনি চোখে দেখতে পান না নাকি? দেখছেন না এখানে আস্ত একটা ভ্যান গাড়ি যাচ্ছে, আর এভাবে রাস্তার মাঝখান দিয়ে আসছিলেন কেন? চোখের মাথা খেয়ে বসেছেন নাকি? আমি না হয় চোখের মাথা খেয়ে বসে আছি, তুমি কি তোমার নিজের শরীরের ভারটাও রাখতে পারো না নাকি? একটুখানি ধাক্কা লেগে এভাবে পড়ে গেলে। এই এই কি ব্যাপার? আপনার গলাটা এমন চেনা চেনা লাগছে কেন? ঠিক যেন আমার হবু বউ মীরার মতো লাগছে। ও মা, আপনার চোখ দুটো দেখছি একেবারে মীরার মতো। আপনি কি আমার বউ মীরার এই জমজ বোন নাকি? এই সেরেছে, কি সর্বনেশে কাজ করলাম আমি! কেন যে এতগুলো কথা বলতে গেলাম! এখন তো ভাবলাম আমার চোখ দুটো চেনার সাথে সাথে গলা স্বরও চিনে ফেলেছে, আর আমার পালানো হলো না। না না না, আপনি ভুল ভাবছেন, আমি আপনার হবু বউটাও কেউ নয়। তাহলে তুমি কার বউ গো? ধুর, আমি কারোরই বউ নই। সরুন তো, পথ ছাড়ুন। আচ্ছা দাসী, তোমার কি মনে হয় রানীমাকে দেখে কেমন যেন একটু অন্যমনস্ক লাগছিল না? মনে হচ্ছিল উনি কিছু একটা করে ধরা খাওয়ার ভয় করছিলেন। ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, তাই আমি কিছুটি বলছি না যুবরানী। কিন্তু সত্যি বলতে আমারও এমনটা মনে হয়, রানীমা যেন কিছু একটা চুরি করে ধরা খাওয়ার ভয় পাচ্ছিলেন। তার চোখ মুখ দেখে এমনটাই তো মনে হচ্ছিল। আর আমার বিশ্বাস সেই দিকে আপনার কক্ষে কোনো কারণে এসেছিল। আজ অব্দি তো ওনাকে সচরাচর এদিকে আসতে দেখিনি। যুবরানী, ও যুবরানী, রাজপুত্র আর আপনার অনুপস্থিতিতে রানীমা আপনাদের কক্ষে এসেছিল আবার কিছু চুরি করতে নাকি? আস্তে আস্তে বল দাসী, এমন কথা শুনতে পেলে তোমার কিন্তু আবার সাজা হবে।
সে আমি জানি, তবে রানীমা এর স্বভাবটাও আমি কিছুটা জানি। সে যে আপনাকে আর রাজপুত্রকে তেমন পছন্দ করেন না এটা আমার জানা কথা। আর ওই রানীমায়ের সাথে একটা দাসীকে দেখতে পেলেন না, সে তো রানীমায়ের খাস দাসী। রানীমা বলে ও হাজার খারাপ কাজও করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি আবার এইসব কথা বাদ দিয়ে দাও তো। আগে আমার একটা সুচ দাও আর এই রঙের সুতা এনে দাও। আমার শাড়িটাকে আগে ঠিক করতে হবে। আমি এবার আমার কক্ষে যাচ্ছি, তুমি সেই সুতা নিয়ে আমার কক্ষে চলে এসো, কেমন? হ্যাঁ রাজপুত্র, আপনি বললে আমরা কেন রাজি হব না? তাঁতিদের কাজই তো শাড়ি বুনন করা। সেই প্রয়োজনে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আর হেমরাজের মতো বড় রাজে কাজের দরকারে যাব, এতে কোনো বাধা নেই আমাদের। ঠিক আছে, তবে তোমরা কজন তাঁতি যেতে পারবে আমাদের সাথে সেটা ঠিক করে জানিয়ে দিও মন্ত্রীমশাইকে। আর হ্যাঁ, সাথে সাথে কিন্তু অবশ্যই শাড়ি তৈরি করার বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে হবে, কারণ আমাদের হেমরাজ্যের অধিকটাতে কখনো শাড়ি বুনন করার কাজ কেউ করেনি, তাই এইসব সম্পর্কে ধারণাও তাদের কারণ নেই। আমি চাই তোমাদের কাছ থেকে আমাদের হেমরাজ্যের দিনমজুর অথবা সাধারণ মানুষেরা যেন এই কাজগুলো শিখে নিতে পারে আর তারা নিজেরাও শাড়ি বুনন করতে পারে। আর তাদের হাতে বোনা শাড়ি আমি নিজে দেশ বিদেশে অনেক রাজ্যে ছড়িয়ে দিতে চাই। ঠিক আছে রাজপুত্র, তুমি এবার একটু নিশ্চিন্ত হও। আমি বুঝতে পারছি তুমি আজ কদিন ধরে এই এক চিন্তা নিয়ে ভীষণ দুশ্চিন্তা করছো। এখন যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল তখন আর এত চিন্তা করো না। এবার শুধু আমাদের হেমরাজ্যে ফিরে যাওয়াই বাকি, তারপর তোমার স্বপ্ন পূরণ করার কাজে লেগে পড়তে হবে। তবে আমার ভয় হচ্ছে শুধু রাজা মশাইকে নিয়ে। তিনি এই ব্যাপারটা আদৌ কিভাবে নেবেন? মন্ত্রীমশাই, আপনাকে তো বলেছি পিতামশাইকে নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। পিতামশাইকে আমি সবটা বুঝিয়ে বলবো আর তিনি নিশ্চয়ই সবটা বুঝবেন এবং খুশিও হবেন। মহারাজ, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আসলে আমি খুবই দুঃখিত। আসলে আমি খবর নিয়ে এসেছি রাজপুত্র এখনো তার বাণিজ্যে সফল হতে পারেনি। রেশমি সুতাগুলো এখনো জাহাজে আটকা পড়ে আছে। রেশম সুতোগুলো এখনো কোনো সর্দারের কাছে তিনি বিক্রি করতে পারেননি। রাজপুত্র এখনো সুতো বিক্রি করতে পারেনি? কিন্তু কেন? আমি তো আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছিলাম। শুধু সর্দারের কাছে সুতোগুলো পৌঁছে দিলেই রাজপুত্রের কাজ শেষ। এতদিনে সেটা করতে পারলো না কেন রাজপুত্র? তবে কি আমি রাজপুত্রের সাথে বাণিজ্যে না যেয়ে চরম ভুল করলাম? সেই ভুলের খেসারত দিতে হবে আমার গোটা রাজ্যবাসীকে, কারণ এত বড় লসের খেসারত তো সকলে চোকাতে পারবে না। এটা তো আমার হেমরাজ্যের জন্য অনেক বড় একটা খারাপ সংবাদ। আর রাজপুত্রের জীবনে প্রথম বাণিজ্যে যদি এমন কাণ্ড ঘটে তবে তো ভবিষ্যতে তার রাজা হওয়ার যোগ্যতার দিকে আঙুল তুলবে লোকে। কি ব্যাপার রাজা মশাই, শেষ পর্যন্ত আমার কথাই সত্যি হলো তো? না মানে আপনার কক্ষে প্রবেশ করতে করতেই সবটা শুনলাম আর কি। আমি বলেছিলাম না রাজপুত্রের এক কথায় তাকে এভাবে হুট করে নিজে বাণিজ্যে না গিয়ে আপনাকে এভাবে বাণিজ্যে পাঠানো ঠিক হয়নি। দেখলেন তো এবার আমার কথা মিলল তো? বাইরের মানুষের সামনে তুমি রাজপুত্রের সম্পর্কে এভাবে কথা বলো না। গুপ্তচর, তুমি এবার আসতে পারো। আমার যেটা জানার সেটা জানা হয়ে গেছে। আজ্ঞে মহারাজ। তুমি এই কক্ষে আমায় কি বলতে এসেছিলে রানী? রাজপুত্রর প্রসঙ্গে আমি তোমার কাছ থেকে কিছুই শুনতে চাই না। এই বিষয়টা আমাকে বুঝে নিতে দাও। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আর কোনো বাড়তি কথা বলছি না আমি। তবে এটা শুনে রাখুন, আপনার যুবরানী কি করেছে সে খেয়াল আছে আপনার? ছেঁড়া শাড়ি পরে পুরো রাজ্য ভ্রমণ করে এসেছে সে। এতে করে আপনার রাজবংশের মান মর্যাদা বাড়বে না নষ্ট হবে বলুন তো মহারাজ? এরপর লোকে তো বলবে যে যুবরানী গরিব ঘরের মেয়ে বলে তাকে আমরা ছেঁড়া শাড়ি পরিয়ে রাখি। এখন আমি বুঝতে পারছি যুবরানী কেন হঠাৎ করে রাজ্য ভ্রমণে গেল। নিশ্চয় আপনার মুখে চুনকালি লাগাবে বলে। কি? যুবরানী সেরা শাড়ি পরে রাজ্য ভ্রমণ করে এসেছে? তবে আর বলছি কি মহারাজ? ঠিক আছে, এই কথা যদি সত্য হয় তাহলে তার বোঝাপড়া আমি যুবরানীর সাথেই করে নেব। তুমি এখন আসতে পারো। ওদিকে মোরলগিনি ও রাজেশকে জেসমিন কারাগার থেকে মুক্তি করে। বৌমা, ও বৌমা,
তোমায় যে আমি কি বলে ধন্যবাদ দেব গো মা, তুমি আমার মেয়ের মতো কাজ করেছো। তুমি না এলে যে কি হতো, তোমার বাবা তো কিছুতেই তোমাদের বিয়ে মেনে নিচ্ছিল না, কিন্তু আমি তোমাদের বিয়ে মেনে নিয়েছি। সত্যি বলছি, এই প্রথমবার তোমার মুখ কানা দেখলাম আমি। খালি হাতে কি আর তোমার মুখ কানা দেখতে পারি? এই যে আমার গলার এই সাতনুরি হারটা তোমায় আমি কুলে পরিয়ে দিচ্ছি। থাক থাক, ওসবের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এইসব আদিক্ষেতা আমার পছন্দও নয়। আপনাদের মুক্তি করার ইচ্ছে বা উদ্দেশ্য কোনোটাই আমার ছিল না। তবে রাজেশ বাবুকে দিয়ে আমার এখনো কিছু কাজ বাকি আছে, তাই আমি আপনাদের সকলকে মুক্ত করে দিলাম। তাছাড়া রাজেশ বাবু যে কাণ্ড করে এসেছেন এখানে, সম্ভবত আপনাদের কোনো হাত নেই এতে, তাই শুধু শুধু আপনাদের শাস্তি দেওয়ারও ইচ্ছে নেই আমার। গিন্নি, তুমি এত বাড়তি কথা কেন বলো তো? কপাল ভালো তাই কারাগার থেকে মুক্তি পেয়েছি। আমরা এবার মানে কেটে পড়ি, আমাদের বাড়িতে ফিরে যাই। রাজ পরিবারের আত্মীয় আর স্বপ্ন দেখা বন্ধ করো বলছি। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, তোমরা বাড়িতে ফিরে যাও। কেন রে, তুই যাবি না? তুই যদি এখান থেকে না যাস তাহলে আমিও যাব না। তুই যেখানে থাকবি আমি তোর সাথে সেখানেই থাকবো বাবা। মা চুপ কর তো, যাও, ভালোই ভালোই বাড়িতে ফিরে যাও বাবার সাথে। আমার আর রাজকন্যা জেসমিনের সাথে এখনো কিছু কাজ বাকি আছে, তাই আমি পরে যাব। বাহ যুবরানী, কি চমৎকার করে সেলাই করেছেন আপনি। শাড়িটা দেখে বোঝার উপায় নেই যে শাড়িটা এখান থেকে আদৌ কোনো দিক ছিঁড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার সেলাই যতই সুন্দর হোক না কেন, সবই মনে হচ্ছে তোমাদের ওই হেমরাজের রেশমি সুতোর কামান। সুতোগুলো এত চমৎকার, কি সুন্দর মানিয়ে গেছে দেখো আমার শাড়ির সাথে। মনে হচ্ছে এই সুতো দিয়েই বুনন করা ছিল শাড়িটি। আমাদের হেমরাজের রেশমি সুতোর নাম ডাক অনেক। এই রাজ্যের রানী যুবরানীরা এই সুতোর শাড়ি পরিধান করে। আপনার সেলাই করা শাড়ি দেখে মনে হচ্ছে যেন রঙিন সুতো দিয়ে এই শাড়িটা এর আগে থেকেই নকশা করা ছিল। এত সুন্দর হাতের কাজ আমি বোধহয় কারো কাছ থেকে কোথাও দেখিনি। প্রথমে তো ভেবেছিলাম যে যুবরানী হয়ে কিনা সেরা শাড়ি সেলাই করে পরবেন, মহারাজকে বলে আপনার নতুন পোশাকের ব্যবস্থা করতাম, কিন্তু এখন তো দেখি এই শাড়ি সেলাই করা দেখে আমাদের তাক লেগে যাচ্ছে। আচ্ছা তাই বুঝি? তোমার মুখ থেকে আমার সেলাইয়ের যতটা প্রশংসা শুনলাম আজ অব্দি, আমি এতটা প্রশংসা আগে কখনোই শুনিনি। ও না না, শুনেছি আমার বাবার কাছ থেকে। জানো তো, ছোটবেলা থেকে আমি আমার বাবাকে মাঝে মধ্যেই একটা করে রুমাল সেলাই করে দিতাম। আমার বাবা যখন বাণিজ্যের জন্য বাইরে যেত, আমার সেলাই করা রুমাল সব সময় তার সঙ্গে রাখতো আর বলতো, মা চারু, তোর এই রুমালের মাধ্যমে তুই আমার সবসময় আমার সাথেই থাকিস মা। আচ্ছা তাই বুঝি? তখনই আরেকজন দাসী এসে, যুবরানী চারুলতা, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি এক্ষুনি তার সঙ্গে দেখা করে আসুন। পিতামশাই আমাকে ডেকেছেন, কিন্তু এই সময় কেন ডাকলেন? না না, যে কারণেই ডাকুক আমার এক্ষুনি যাওয়া উচিত। এরপর চারুলতা রাজামশাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। কি, ওই রাজপুত্রের এত দেমাগ? সে আমার বলা দাম ধরে কিছুতে আমার কাছে সুতো বিক্রি করলো না, আর কারোর কাছে জুত করতে পারেনি বলে সে কিনা তাঁতি ভাড়া করে নিয়ে যাচ্ছে তার রাজ্যে, নতুন করে শাড়ি বুনবে বলে সেই সুতো দিয়ে। না না না, আমি তো এটা হতে দেব না। ওই রাজপুত্রের বিষ দাঁত আমাকে ভাঙতেই হবে খুব তাড়াতাড়ি। তাঁতি তার সঙ্গে গেলেও তাদের যন্ত্রপাতি সঠিকভাবে যেতে দেব না আমি হেমরাজ্যে। হেমরাজ্যের মানুষকে কিছুতেই শাড়ি তৈরি করা শিখতে দেওয়া যাবে না। আমি কি বলতে চাইছি, কি করতে চাইছি সেটা বুঝতে পারছিস তো? আগে সর্দার, তাঁতিদের সব যন্ত্রপাতি নষ্ট করে দিতে হবে, আর সেই যন্ত্রপাতি নিয়ে যেন হেমরাজ্যে যেতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে। বেশ ভালোই ধরতে পেরেছিস আমার কথাটা। আসলে আমার সাথে থাকতে থাকতে শয়তানি বুদ্ধিটা তোর বেশ ভালোই হয়েছে। যা, এবার আমার মন মতো কাজটা হাসিল করে আয়। তুমি নিশ্চয় বেশ ভালো আছো তাই না চারুলতা? নিশ্চয় আমার কথা মনে পড়ে না তোমার। জানো চারুলতা, তোমায় এখনো চিরকুট লেখার জন্য আমার হাতের ভেতরটা কেমন নিষ্পিস করে, কিন্তু না, আমি আমার হাতকে কষ্ট করে হলেও আটকে রেখেছি।
আমি আর কখনোই কোনো চিরকুট পাঠাবো না তোমার উদ্দেশ্যে। শুধু শুধু তোমায় বিরক্ত করে কি লাভ বলো? তুমি বরং তোমার মতোই ভালো থাকো। বেশ ভালোই হয়েছিল রাজ্য থেকে অনেকটা দূরে ছিলাম বলে, কিন্তু এখন তো আমায় আবার রাজ্যে ফিরে যেতে হবে। তবে আমি মনে মনে তোমায় কথা দিচ্ছি, রাজ্যে ফিরে গেলে আমি তোমার আশেপাশে না থাকার চেষ্টা করব, যেন তুমি আমার জন্য অস্বস্তি বা বিরক্ত না হও। চারুলতা রাজামশাইয়ের কাছে যেতে যেতে মনে মনে ভাবে, কে জানে মহারাজ কোন দরকারে ডেকে পাঠিয়েছেন আমায়, আর রানীমা কোন উদ্দেশ্যে এসেছিলেন আমার কক্ষে সেটাও তো আমি জানি না। এই কারণে হয়তো মনের ভেতরটা খচখচ করছে। রাজপুত্র রাজ্যে উপস্থিত থাকলেও আমার মনটা অনেক উৎফুল্লতায় ভর্তি থাকে, সেটা আমি বুঝতে পারছি। রাজপুত্র, কোথায় আপনি? আপনাকে ছাড়া আমার রাজ্যে আপনার কক্ষে নিজেকে যে বড্ড একা লাগে। আপনি দয়া করে ফিরে আসুন। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।